আসসালামু আলাইকুম, আমি মাবরুর রশিদ বান্না। প্রথমবার হোস্টিং করছি একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা হচ্ছে জুলাই শহীদদের নিয়ে, আহতদের নিয়ে এবং ফ্রন্টলাইনার যারা আছে তাদেরকে ট্রিবিউট করে। আজকের প্রোগ্রামে আমাদের যারা গেস্ট তারা হচ্ছেন শহীদ আনাসের মা এবং শহীদ আনাসের বাবা। এখানে আছেন ফারহান সাদিক। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। লিলিপুট ফারহান হিসাবে পরিচিত। তো আমরা শুরু করতে চাই হচ্ছে আমাদের শহীদ আনাসের মাকে দিয়ে। আপা, এখন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। বেঁচে আছেন? এটা এই দেশে এখন অনেক বড় কিছু, বেঁচে থাকাটাই অনেক বড় কিছু। কষ্ট আছে? কষ্ট তো আমৃত্যু থাকবে, মরণের আগ পর্যন্ত এই কষ্ট থাকবে এবং এই কষ্ট নিয়েই হয়তো কবরে চলে যাব কোনো এক সময়, এটা থাকবেই। আনাস তো একটা সুন্দর বাংলাদেশের আশায় তার জীবনটা বিলিয়ে দিল। আপনার কাছে মনে হচ্ছে যে এই সুন্দর বাংলাদেশের পথে আমরা হাঁটছি? যেমন বাংলাদেশের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, আমার কাছে মনে হয় না যে ওইভাবে আমরা হাঁটতে পারছি। কারণ সবার মানে কোঅপারেশন নাই, সেটা রাজনীতিবিদ হোক বা সরকার লেভেলের মানুষ হোক, আমলাতান্ত্রিক জটিলতাগুলো রয়েই গেছে। তো ওইভাবে আসলে হয় নাই, যেভাবে আমরা চাইছিলাম সেভাবে হয় নাই। আচ্ছা, আনাসের বাবা, আপনাকে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি এখন অনেকগুলো ভালো কাজের সাথে আপনি ইনভলভ। শহীদের বাবা হয়েও আপনি অনেকগুলো শহীদ পরিবারের পাশে এবং অনেক আহতদের পাশে দাঁড়িয়েছেন। আপনার মধ্যে যে এই শক্তিটা আসলো, এটা আসলে কোন ফিলিং থেকে আপনার মধ্যে আসলো? আপনার কাছে কি মনে হলো যে আপনি যেখানে সাহায্যের জন্য দৌড়ানোর কথা বা আপনার হেল্প পাওয়ার কথা, সাপোর্ট পাওয়ার কথা, সেখানে আপনি অন্যদেরকে হেল্প করছেন, সাপোর্ট করছেন, এই স্পিরিটটা আপনি কোথা থেকে পেলেন? আপনার কাছে কি মনে হয়? এই স্পিরিটটা আসছে আমার মধ্যে আমার সন্তানের থেকে। যেহেতু আমার সন্তান গত 5ই আগস্ট 2024 যখন দেশের প্রয়োজনে ও বের হয়ে গেছে ঘর থেকে, আমি ওকে রাখতে পারিনি আটকিয়ে। তো অনেক আগে থেকেই ও আর কি এর সাথে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু আমার কথার অবাধ্য কখনো হয়নি। তো ও যেহেতু নিজের জীবনটা উৎসর্গ করছে, তো এখন আমি চিন্তা করলাম যে আমার সন্তান যেহেতু দেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিছে, ওর যে ভাইগুলা হাত নাই, পা নেই বা চোখ নেই, বা যেই পরিবারগুলো আপনার শহীদ হয়েছে তাদের সন্তান, এবং সংসারের যে একজন ব্যক্তি উপার্জন করত সেও শহীদ হয়েছে, সেই সংসারগুলা কিভাবে টিকিয়ে রাখা যায়। তো সেই ক্ষেত্রে আপনার বেটার বাংলাদেশ নামে একটি সংগঠন আছে, আপনার ইউএস ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো থেকে তারা এসে আমার সাথে এবং আনাসের মার সাথে আমাদের সাথে তারা কানেক্ট হওয়ার পরে আমাদের মাধ্যমে তো এখন এখানে যাচাই বাছাই করে যারা আপনার আহত আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা, বা এই গত সপ্তাহে একজন, তার বাবা হচ্ছে কৃষক, সে একটা দোকানের সেলসম্যান চাকরি করত। তো এখন তার যে চোখের মধ্যে গুলি আছে, এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তার চোখের রেটিনা নষ্ট হয়ে গেছে আপনার, তো এখন লেন্স লাগাতে হবে। তো আমাকে বলতেছে, আঙ্কেল একটু ব্যবস্থা করে দেন। তো পরে তারা এই মুহূর্তে কোনো ফান্ড দিবে না। তারপর বললাম যে একটু এটা ইমিডিয়েটলি বৃহস্পতিবার দিন অপারেশন করতে হবে, এটা একটা ব্যবস্থা করে দেন। তো 40,000 টাকা চাইলো, তো আমি সেখান থেকে 40,000 টাকা এনে দিলাম। তো খুব খুশি। তো এই যে বাচ্চাগুলা মনে করেন তাদের অ্যাবিলিটি নাই অপারেশন করার, কারণ সংসারের হাল ধরার তো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, চাকরি পাচ্ছে না। তেমন আরও অনেক আহত আছে। এর মধ্যে আরেকজন আছে আপনার, পুলিশ ওকে বলে কি মরে গেছে ফেলে দে, আরেক পুলিশ এসে বলতেছে যে ওকে আগুন জ্বালাই দেই, এমন তাদের মধ্যে বিতর্ক চলতেছে। এর মধ্যে আবার ওই ছাত্ররা ওই পুলিশের উপরে হামলা করে দেখে ওই ছেলেটাকে ফেলে চলে যায়। তো ওই ছেলেটা বেঁচে গেছে, আল্লাহ ওকে হায়াত রাখছে। এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে যে ওর বাড়ি হলো আপনার আশুলিয়া, সাভারের দিকে ও থাকে। তো ও আপনার ফাউন্ডেশনে আসে, তো সেখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়। তো পরে ও আমাকে সব ডিটেলস বিস্তারিত বলে।
তো এই যে এই ছেলেটাকেও আপনার ওকে অপারেশনের জন্য আপনার 2 ধাপে টাকা দেওয়া হয়েছে। এটা বেটার বাংলাদেশের থেকে টাকাটা এনে আপনার জুলাই ফাউন্ডেশন নিয়ে যাচাই বাছাই করে তারপর দেওয়া হয়। যেহেতু আপনারা জানেন যে অনেক ভুয়া আহত ঢুকে গেছে এবং শহীদ পরিবারও ওখানে শহীদ না, তারপরেও তারা বলছে তাদের সন্তান শহীদ। এটা নিয়েও বিতর্ক চলছে। এটার ব্যবস্থা নিচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকে। তো এই কারণে এই বিষয়গুলা আপনার যখন দেখি যে আমি যদি একটা আহত সন্তানকে একটু ভালো রাখতে পারি, আমার মনে হয় যে আমার সন্তানটাকে আল্লাহ ভালো রাখবে। যে আনাসটা যেই উদ্দেশ্য ছিল যে ওর ভাইগুলাকে সাপোর্ট দিবে, তো ভাইগুলাকে সাপোর্ট দেওয়ার জন্যই ও বের হয়েছিল, ওর মূল উদ্দেশ্য ছিল। এবং ও আন্দোলন চলাকালীন যখন বৃষ্টি হচ্ছিল সকালবেলা, তো ওখানে একটা ছেলে ছিল, নাম হলো আব্দুর রহমান। ওর সাথে আনাস প্রায় 1-1.5 ঘন্টা গল্প গুজব করে। তো তখন ওই সময় নাকি ওই ছেলেটাকে বলে যে ভাই আমি তো বাসা থেকে লুকায় আসছি। বল যে তাহলে তোমার বাবা মা জানে না, তোমাকে তারা কিভাবে পাবে? বল যে আমার বাবা তো আমাকে আসতে দিবে না, আমি এক আন্দোলন শেষ না করে বাসায় যাব না, তার জন্য আমি এক সেট কাপড় নিয়ে আসছি। তারপরে যে আহত ভাইগুলা যারা আহত হবে তাদের জন্য আমি এই মেডিসিন নিয়ে আসছি, পেন কিলার, ব্যান্ডেজ, তুলা, এগুলো সব নিয়ে আসছে। এগুলা ও আপনার সাথে করে নিয়ে যায়। এই কথাগুলা আপনার আনাস শহীদ হওয়ার 20-22 দিন পরে আমাদেরকে বলে। তো সাথে এটাও বলে যে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমার যদি গুলি লাগে আমি যেন সাথে সাথে শহীদ হই, আমার যেন হাতে পায়ে না লাগে। আরও খুব কিছু ওরা কথাবার্তা বলে। তো ওই ছেলে বলে তুমি কোথায় থাকবা? বলে যে এক ভাইয়ের সাথে ম্যানেজ করে নিব। তো আসলে এই কথাগুলো যখন চিন্তা করি তখন চিন্তা করি যে বাচ্চাগুলোর জন্য আমার সন্তানটা শহীদ হলো, তাহলে বাচ্চাগুলোকে তো অবশ্যই ভালো রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এটা প্রত্যেকটা শহীদ পরিবারের এটা একটা দায়িত্ব আমি মনে করি। এখন কে কিভাবে আগায় আসছে বা কাজ করতেছে এটা তো আমি বলতে পারবো না। তো আমরা চেষ্টা করি আপনার যে একটা শহীদ পরিবার হোক আর আহত পরিবার হোক, তাকে কিভাবে ভালো রাখা যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। কারণ আমাদের সন্তানকে তো এখন আমরা পাবো না। পলাশ ভাই, আপনি বলছিলেন ব্যাক স্টেজে, সেটা হচ্ছে আমি আমার ছেলের জন্য 10টা টাকার উপকারও চাই না কারো কাছ থেকে, বা তার জন্য 10 টাকাও নিইনি। কিন্তু আপনি যে কাজটা করছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আনাসের মাকেও ধন্যবাদ যে আপনারা আমার ডাকে আজকে এসেছেন। আপনাদের দুজন সন্তান আজকে অসুস্থ, আর শুধু এই কথাটা বলেছেন সকালবেলায় এসে যে বানা ভাই আপনি ডেকেছেন বলে এসেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং এটা আমার জন্য অনেক বড় একটা অনার। আমি একটু ফারহানের সাথে কথা বলতে চাই। ফারহান, ওয়েলকাম টু মাই শো। এটা আসলে শুধু মাই শো বলাটা ঠিক হবে না, ইটস ইয়োর শো অলসো। কারণ হচ্ছে এখানে জুলাইয়ের যারা ফ্রন্ট লাইনার ছিল বা ব্যাক লাইনার ছিল বা মাঝখানে মিডল বেঞ্চে যারা বসছে বা যারা জুলাইয়ের পক্ষে কথা বলছে, সেটা অনলাইনে অফলাইনে ইনসাফের পক্ষে কথা বলছে, মানুষের পক্ষে কথা ছিল, সেই মানুষগুলোকে আমরা ট্রিবিউট করার জন্য এই শোটা করেছি। তো আজকে ব্যাক স্টেজে কিন্তু তোমার সাথে আমার কথা হচ্ছিল যে তুমি তখন বলছিলে যে ভাই আমি জুলাই নিয়ে এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে যাইনি, জুলাই নিয়ে কোনো কথা বলিনি। সো এটাও আমার জন্য একটা অনার যে তোমাকে আমি ডেকেছি এবং তুমি এসেছো আজকের প্রোগ্রামে। তুমি তোমার মতো করে বলো জুলাইয়ের তোমার ফিলিংটা, জুলাই আসলে তোমার কাছে কি? কথা শুরু করার আগেই মাইলস্টোন কলেজে আমাদের অনেক ছোট ভাই বোন এবং বড় ভাই টিচার অনেকে মারা গেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং সবার কাছে দোয়া চাই তাদের জন্য, আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি। তারা যেন আল্লাহ তাদেরকে ভালো জায়গায় রাখেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন আমিন। এবার আসি জুলাই নিয়ে। ফার্স্ট স্টেজটা বললেন যে আমি কখনো জুলাই নিয়ে বলি নাই, এটা আমি আপনাকে বললাম ব্যাক স্টেজে। আমি কেন এখনো জুলাই নিয়ে কখনো কথা বলি না বা এটা নিয়ে বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, একটা কারণে, কারণ আমি যখন ইনভাইটেশন পাই বিভিন্ন স্কুল কলেজ, এই পর্যন্ত প্রত্যেকটা স্কুল কলেজ থেকে মনে হয় ডাকা হয়েছে, আমার ইউনিভার্সিটি থেকে ডাকা হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে ডাকা হয়েছে যে এটা বলতে। মাঝখানে একটা জায়গায় হয়তো কথা বলেছিলাম, এটা টেডএক্সে কথা বলতে। সেটা তো আসলে শুধুমাত্র আন্দোলন বিষয় না, অন্যান্য বিষয়ে কথা বলা যায়। তো যে কোনো জায়গায় বলার আগেই প্রথমে একটা যখন মেইল করা হয়, যখন মেসেজ পাঠানো হয়, তখন একটা মেসেজ আসছে ভাইয়া জুলাই আন্দোলনে আপনার যে সাহসিকতা
বা এই টাইপের একটা হেডিংস দেয়া হয় ওখানে, যে এটা খুবই ভালো, আমাদেরকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, আসলে এটা সত্যি করতে পারে। তো আমি কিভাবে এটাকে ব্যক্তিগতভাবে কিভাবে এটাকে দেখি, আমার কাছে মনে হয় যে আমরা সবাই একটা লাইনে দাঁড়ায় থাকি, সবাই একটা লাইনে দাঁড়ায় থাকি। যখনই আমরা অন্যায় দেখি, অন্যায় হচ্ছে, কেউ কাউরে মারতেছে, কেউ কারোর সাথে অন্যায় করতেছে, একটা অন্যায় হচ্ছে, তখন আমরা করি কি, পিছায় যাই, পিছায় যায়, কেউ আগায় যায় না, সব পিছায় যায়। আর যে কয়জন ধরেন যে যেটা করা উচিত এই সময়, ধরেন যে আপনি এখন মাথা ঘুরে পড়ে গেলেন, আমার কি করা উচিত, আমার কিন্তু এখন আপনাদের তোলা উচিত। বা দেখবেন রাস্তায় বিভিন্ন ভিডিও আমরা দেখি না, যে কেউ কাউরে খাইতে দিচ্ছে, রাস্তায় পড়ে গেছে, তুলে আনতেছে, আর আমরা একটা দেখা গেল যে একটা মিউজিক টিউজিক দিয়ে একটা ভিডিও দেখতেছি যে আরে কি ভালো লোক, কিন্তু এটা কিন্তু আসলে এটাই হওয়ার কথা। আর বাকি যারা চলে যাচ্ছে, এটাই উচিত, যেটা উচিত সেটাকে আমরা গ্লোরিফাই করতেছি। যে একজনের দেখা গেল যে সে তার বউয়ের জন্য ভালো কিছু করতেছে, হাজবেন্ডের জন্য এটা করতেছে, ওইটাকে আমরা গ্লোরিফাই করতেছি। কিন্তু আসলে কি হওয়া উচিত ছিল পৃথিবীতে, যে এটাই তো উচিত, একজন হাজবেন্ড ওয়াইফের জন্য করবে, ওয়াইফ হাজবেন্ডের জন্য করবে, স্টুডেন্ট টিচারের সম্মান করবে, টিচার স্টুডেন্টকে স্নেহ করবে, এটাই। তো এখানে যেটা হয় যে এই যে একটা যেটা নর্মাল জিনিস, এটাকে আমরা অ্যাবনর্মাল বানাই ফেলাই। যে কারণে যেটা হয়েছে যে আমার ওই জায়গায় যেটা কাজ, যে আমি দেখতেছি অন্যায় হচ্ছে, আমি দেখতেছি আমার ক্যাম্পাসের পোলাপাইনকে 15 তারিখ আমরা খেলা দেখছি, তখন আমি তো খেলাধুলা দেখতে পছন্দ করি, খেলা দেখে সারা রাত ঘুমাই নাই, 11:30 বাজে তখন আন্দোলন হচ্ছে ক্যাম্পাসে, আমি ক্যাম্পাসের সাথেই থাকি। হঠাৎ করে শুনি যে এখানে তার আগের দিন তো তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়েছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বিভিন্নভাবে। তো এখানে একটা মোটামুটি একটা সিচুয়েশন বিরাজ করছে। তারপরে দেখি যে ওখানে আমাদের ছাত্রলীগ যারা ছিল তারা আমাদের স্টুডেন্টই, এমন অনেক, আমি একটা সিনারি এমন দেখছি যে আর্জেন্টিনার জার্সি পরা, ও সকালবেলা ফাইনাল দেখছে দুজন, আর্জেন্টিনার জার্সি পরা আর একজন আর্জেন্টিনার জার্সি পরারে পিটাচ্ছে। মানে এটা কিন্তু সাধারণত যারা সাপোর্ট করে ফুটবল টুটবল দেখে তারা কিন্তু এই সব ব্যাপারে, তো ও দেখি ওরে মারতেছে, আবার আমার ভার্সিটির আমার ডিপার্টমেন্টের ব্যাচমেট আমার ডিপার্টমেন্টের বড় ভাইরে মারতেছে, মাথা ফেটে গেছে। আমি ওই দিন ফুললি মানে কান্নাকাটি করছি, বাসায় ভিডিও কল দিয়ে, যে মানে এমন হচ্ছে কাহিনী। আমার বাসা থেকে বলতেছে না তোমরা কথা বলো না, কোনো এই নিয়ে যেন কোনো পোস্ট দিও না, এই করো না সেই করো না। তো মানে বিষয়টা এমন থাকে আর কি। তো তারপরে যখন দেখলাম যে না আমার ভার্সিটির পোলাপাইনরে এইভাবে মারা, তখন আসলে চুপ থাকা যায়নি। বা আমার ক্যাম্পাসের মধ্যেই একজন থেকে, কারণ তার আগেও তো ছাত্রলীগ ছিল, আমি তো তার আগে কোনো কথা বলি নাই কেন, কারণ আমার গায়ে কেউ মারতে আসে নাই, মানে আমার গায়ে কেউ হিট করে নাই, আমার পোলাপাইনরে আমার ক্যাম্পাসের ভাই ব্রাদারদের কেউ মারে নাই, ঠিক আছে, কিন্তু এখন ভাই মারতেছে, এই কি, এই কেমন ব্যাপার সেবার। দেন তারপরে আসলে কথাবার্তা স্টার্ট হলো। অ্যান্ড আমার কাছে ওই যে কথাটা থেকে স্টার্ট করলাম, যে আসলে আমি আমার জায়গাটাতে স্ট্যান্ড করছিলাম, ওই জায়গা থেকে যেটা বলা উচিত, তোমার কাছে যেটা উচিত মনে হয়েছে সেটাই বলা। এই কারণে আমি আসলে আলাদাভাবে যে না ভাই এই সময় এটা করছেন, আমি কিছুই করি নাই, ওইটা আসলে সবারই করা উচিত ছিল। বাকি যারা পিছায় গেছে সেই পিছায় যাওয়াটা উচিত ছিল না। সবাই যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম, আমরা সবাই মিলে জিনিসটা করা যেত। হ্যাঁ, আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে, যদি সবাই পিছায় না যেত তাহলে সবাই এক জায়গায় থাকতাম, আগায় আসা লাগতো না। সবাই একই জায়গায় দাঁড়িয়ে ভোকাল করলে আসলে অন্যায়টা চলে যায়, সেটা আমরা 5 অগাস্ট দেখতেই পারছি আসলে। এটাই। আচ্ছা, এখানে এক সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তুমি তো ফিল করলে এটা, হ্যাঁ, তো তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, এই পরিচয়ে তুমি পরিচিত, তোমার মতো তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিল, তাদেরকেও তো আমরা দেখলাম স্বৈরাচারের সাথে লাইন ধরে দাঁড়িয়ে তারা ছবি তুললো, ফেসবুকে শো অফ করলো, হ্যাঁ, তারা খুব গর্বিত হলো, হ্যাঁ, তারা ফিল দিল যে দেখো একটা অ্যাচিভমেন্ট তাদের জীবনে। তারা একটাবারও এটা ফিল করছে না একজন গুমকারীর সাথে, একজন হত্যাকারীর সাথে, একজন গণহত্যাকারীর সাথে তারা, এবং একটা চরম অত্যাচারী শাসক বা শোষক বলা যেতে পারে, তাকে এনডোর্স করছে। আমি তোমাকে সেই ছবিটা দেখিনি, কিন্তু তোমার কাছে কি ডাক আসেনি? বড় একটা কোয়েশ্চেন, এটা আসলে অনেকেই জিজ্ঞাসা করে অনেক জায়গায়, যেহেতু আমি কখনোই বলিনি বা এই বিষয়ে কখনো কমেন্টও করিনি কোনো বিষয়। এটা আসলে প্রোগ্রাম হয়েছিল 2টা, একটা হয়েছিল মন্ত্রণালয়ে, সেটা হয়েছিল হয়তো ডিসেম্বর কি নভেম্বরের শেষে এমন একটা সময়, যেখানে আমরা যেই ছবিটা অনেক বেশি দেখি, মানে প্রাইম মিনিস্টারের সাথে সেই সময় শেখ হাসিনার সাথে যে ছবিটা আমরা দেখি, তো সেখানে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাই যে তারা ওখানে ছবি তুলছে। তার আগে আরেকটা প্রোগ্রাম হয়েছিল মন্ত্রণালয়,
সেখানে আরো অন্যান্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল, অনেকেই ছিল। এটা কোন মন্ত্রণালয় বলতে পারো? কোন মন্ত্রণালয় এটা আসলে আমি জানি না, কোন একটা মন্ত্রণালয়। আচ্ছা, ওকে। মন্ত্রণালয় থেকে এটা প্রোগ্রামটা হয়েছিল এবং সেখানে সবাইকে ক্রেস্ট দেয়া হয়েছিল, জয় বাংলা টাইপ সামথিং কিছু একটা সেখানে লেখা ছিল। হ্যাঁ, একটা ক্রেস্ট, এমনকি সেখানে দাঁড়িয়ে সবাই স্লোগানও দিয়েছিল, মানে একটা রাজনৈতিক স্লোগান যেটা বলে। তো এটার পরবর্তীতে আবার আপনাকে ওই প্রোগ্রামেটা হয়েছিল, সো 2টা প্রোগ্রাম হয়েছিল। তো প্রথম যে প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামটাতে আমার ডাক এসেছিল, আমি বলেছিলাম যে আমার পরীক্ষা, আমি যাইতে পারবো না। ওটা হয়েছিল গুলশানে কোনো একটা জায়গায়। সো আমি যেহেতু কমপ্লিটলি না, আমার কাছে এমন এসেছিল যে এখানে আসতে হবে, অনেকে ডাকছে, তুমি না আসলেই নয়। আমি বললাম যে এটা বলে নাই তুমি না আসলে সমস্যা হবে না, সমস্যা হবে এমন কিছু না, আসলে খুশি হবে এমন বলছে। আচ্ছা, আসলে খুশি হবে। আচ্ছা, এই জন্য আমি বলছি যে ভাই আমার হচ্ছে পরীক্ষা, এখন পরীক্ষা হলে আমার কালই পরীক্ষা সকালে, আমি তো যাইতে পারবো না। আচ্ছা, তো এটা তো আমাকে হ্যান্ডেল করতে হবে, সো গেলাম না। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক সচেতন, একটু আগে কথা হওয়ার সময় কিন্তু আমরা বলতেছিলাম যে আসলে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক সচেতন থাকা উচিত, যে আসলে আমার দেশে কি হচ্ছে। মানুষ যেমন আমরা কন্টেন্ট বানাই, সো কি সেটা মানুষের কাছেই তো পৌঁছায়, মানুষ দেখে। সো আমি যদি একটা মানুষ কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, কোনটা সঠিক কোনটা ভুল আমি না জানি, তাহলে আসলে আমি কি ভিডিও বানাবো, কি মেসেজটা দেবো? আমি তো শুধু তাহলে এখানে একটা মানে উল্টাপাল্টা হয়ে গেল বিষয়টা। তো কন্টেন্ট ক্রিয়েটরদের ওই জায়গাটাতে আসলে একটু সচেতন থাকা উচিত ছিল আমার কাছে যেটা মনে হয়। কিন্তু গুগল ম্যাপে আমরা যেমন দেখি না মাঝে সাঝে, যে আমরা যদি রাস্তা হারাই যাই, গুগল ম্যাপ কিন্তু আবার একটা উল্টো ঘুরে রাস্তা দেখায়। তো যেটা হয়েছে সেটাকে আমি বারবার টেনে নেয় একটা কথাই বলতে চাই, যে যেটা হয়েছে ওকে, এখন কিন্তু একটু রাজনৈতিক সচেতন থাকা উচিত এখন থেকে। আবার মানে যেহেতু গেছে, আমি গুগল ম্যাপের ভাষায় বলতেছি, এখন জাস্ট টেক ইউ টার্ন, এখন একটু ঠিকঠাক হওয়ার ট্রাই করেন, মানে একটু বোঝার চেষ্টা করেন যে কি হচ্ছে, কোনটা সঠিক কোনটা ভুল, এটা একটু বোঝার চেষ্টা করলে আমার মনে হয় যে তাহলে আমরা বেটার কিছু পাবো। যাদের স্বভাব চাটা তারা কি চাটা থামাবে তোমার মনে হয়? তারা কখনোই থামাবে না। কারণ যেমন আমি যদি বলি একটা ভাষায়, টিভি চ্যানেলে এভাবে বলা যায় কিনা আমি জানি না, যে একটা সিগারেট আছে, সিগারেটের নাম হচ্ছে ক্যামেল। তো আগে যারা ক্যামেল খাইতো, এখন তারা ব্যানসন অ্যাডভান্স বাদে খায় না, এমন আছে পোলাপান, আমি চিনি এদেরকে ক্যাম্পাসে। তারা হচ্ছে পোলাপান এমনিতেই হেঁটে বেড়াচ্ছে বা টাকা পয়সা নেই, ওরা এখন বাইক চালাচ্ছে আছে। আগে দেখা গেল ছাত্রলীগই করতো, এখন আবার দেখা গেল নতুন একটা দল টল হয়েছে, সেটা করতেছে। কেউ ছাত্র দল করতেছে, কেউ আবার শিবির হয়ে গেছে, কেউ আবার বাক্সাস আসছে সেটা করতেছে, এমন হচ্ছে। তো এই যে চার্টার যেটা বললেন আপনি, যে এখন কিন্তু অনেক সিনেমা, আমরা জুলাইতে চাইছিলাম কি যে আমরা সবাই কথা বলতে পারবো ভালোভাবে, ঠিক আছে বলা যাচ্ছে, সবাই বলতেছে, যে যার মতো যেখানে খুশি সেভাবে বলতেছে। কিন্তু কেউ কারোর নেতার এগেনস্টে কথা বলে, মানে নেতা হোক বা তার দলের এগেনস্টে, আপনি এখন আওয়ামী লীগের এগেনস্টে কথা বলা যাচ্ছে, সবাই বলতেছে ওকে ঠিক আছে, এই জায়গায় সবাই ঐক্য। এবার কোনো একটা ফল্ট ধরেন বিএনপি করলো, সেটা আটকানোর জন্য দেখবেন যে একটা পোলাপান রেডি, মানে এমন আমরা করি নাই। আবার আপনি কখনো শিবির বা কাউকে নিয়ে বলেন আমরা এমন করি নাই, আপনি আবার এনসিপিকে নিয়ে বলেন বাক্সাস টাক্সাস সবাই আমরা এমন করি নাই। কেউ কারোর দোষ স্বীকার করে না। আর এখানে মোস্ট অফ দ্য পিপলই হচ্ছে মনে করেন যে পলিটিক্যালি বায়াসড, দেশের জন্য চিন্তা। এখানে দেশের থেকে দল বড়, দলের থেকে নেতা বড়, নেতার থেকে আবার নিজের স্বার্থ বড়, এমন একটা অবস্থা। তো এই যে চার্টার যে কথাটা বললেন, এটা আসলে আমরা যতক্ষণ না ঠিক হব, এটা কোনোভাবেই হবে না আমার মনে হয়। আর একটা প্রশ্ন হয়তো আসবে যে সংস্কার হলো না কেন, বা এমন টাইপের একটা প্রশ্ন। আমি এটা পার্সোনালি একদম টিভিতে অন এয়ার বলে দেই, কেন হয় না। চাটা তো একটা রিজন, আর একটা রিজন হচ্ছে আমাদের দেশে একটা পার্টিকুলার পয়েন্ট আমরা থাকি না। এই যে মাইলস্টোনের ঘটনার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলি, যে এখানে আমাদের কি নিয়ে কথা বলা উচিত, ওখানে কতজন ছিল, কতজন মারা গেছে, আমাদের এটা জানতে হবে। প্লেনের এই অবস্থা কেন, বাংলাদেশ বিমান বাহিনী আমাদের জানেন, কিন্তু আমাদের কি নিয়ে কথা হচ্ছে। তৌকির ভাই সে কি আগে ইজেক্ট করছে না করে নাই, সে ইজেক্ট করলেও কেন এমন হলো না, সে কেন এখনো মানে আগে মারা গেছে না পরে মারা গেছে, এই নিয়ে একটা বিতর্ক। তারপরে আবার বিতর্ক হচ্ছে সে ইজেক্ট করে কোথায় পড়ছে, স্কুলে পড়ছে না স্কুলের বাইরে পড়ছে। তারপরে আবার বিতর্ক হচ্ছে
যে স্কুলে কতজন ছিল, এই কয়জনই ছিল, লাশ গুম করা হচ্ছে কি হচ্ছে না। তারপরে আবার পরীক্ষা হবে কি হবে না, পরীক্ষা হলো না কেন আবার একটা ঘেরাও হোক, 6টা দাবি মানা হবে কি হবে না, প্রধান উপদেষ্টা কি বললো কি বললো না, উনি হাসলো কি হাসলো না, কি হলো কি হলো না, এই যে এত কথা। কিন্তু আমাদের আসলে দাবিটা কি, যে ভাই এমন সিচুয়েশন হলো কেন, আর যদি কখনো না হয়, আর যেন কখনো না হয়, তার জন্য আমরা আসলে কিছু করলাম। আমরা কিন্তু কিছু করি নাই। এইখানে ধরেন যে আপনার আওয়ামী লীগ জামাতরে দেখতে পারে না, জামাত বিএনপিরে দেখতে পারে না, বিএনপি এনসিপিরে দেখতে পারে না, বাম ডানরে দেখতে পারে না, ডান বামরে দেখতে পারে না, যে মানে হিন্দু মুসলিমরে দেখতে পারে না, মুসলিম হিন্দুরে দেখতে পারে না, কেউ কাউরেই দেখতে পারে না এখানে। তো এখানে যে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে এই দেশে, আমরা যে এখনো টিকে আছি, এটা অনেক। আপনি দেখেন যে এটা রিক্সাওয়ালা, প্যাডেল রিক্সাওয়ালা, আপনি ওই যে কি ইঞ্জিন চালানো রিক্সাওয়ালা, এটা দেখতে পারে না। ট্রাফিক পুলিশ যে কন্ট্রোল করতেছে, ও সাধারণ মানুষের দেখতে পারে না। সাধারণ মানুষ এই ব্যবসালার দেখতে পারে না, ব্যবসালা বলে যে ওই বেটা খারাপ, এ খারাপ, মানে সবাই এখানে সবাই খারাপ। আমরা যখন এই যে বিচার হলো না কেন, আমি যদি বলি আমাদের মানুষের দোষে। কেউ গেছে কি আপনি বলে যে এরা বাইরে কেন, এই যে কয়েকদিন আগে এনসিপি মনে হয় গোপালগঞ্জে গেছে, ওখানে মারপিট হয়েছে, এবার ঢাকার দেখে মিছিল হচ্ছে, লিক থট জেলে ভর, জেলে কি যায়নি, গেছে তো, বের হলো কেমন। এক একটা এলাকার নেতা গোতা আছে যারা 5-7 লাখ টাকা করে খাইছে, ফর শিওর, এই শিওর, এ বলার জন্য আমি এখন আমার কিছু, আমি তো আরো বেশিও খেতে পারে, খাইছে তো, লাখের গল্প দিচ্ছ তুমি, মেবি কোটিতে, কোটিতে, আমার হয়তো ধারণা আরো কম। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে এই কাজ হয়েছে। যারা আওয়ামী লীগ ছিল এদেরকে বলছে হয়তো 10 দিন 15 দিন জেলে, তারপরে টাকা দিলে ছেড়ে দেবো, ওরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে বিচার হবে কেমনে? আমরাই তো তাহলে মানে মানুষ, সাধারণ মানুষ, তাহলে এই তো এমনিই তো হলো। এখানে যে জিনিসটা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মানুষগুলোকে ধরে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিকের জন্য অনেক বড় ঝুঁকি তৈরি করে, তাই না? তো এইটা যদি গভর্নমেন্ট না বোঝে, এটা যদি যারা চালায় দেশটা তারা না বোঝেন, তাহলে আমরা যাব কোথায়? এবার একটু আপনাদের কাছে আসি। ফারহানের সাথে অনেকক্ষণ কথা হলো। আপা, আমি যেটা আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি নিরাপদ বোধ করেন এই মুহূর্তে দেশে? আপনার এই প্রশ্নের যদি সত্য একটা উত্তর দিতে চাই, তাইলে যদিও আমার অ্যাবিলিটি নাই, তো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি আমার বাকি 2 সন্তানকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে টেনশন করি। তো যদি সম্ভব হইতো আর কি, আমার অ্যাবিলিটি থাকতো, তাইলে হয়তো আমি দেশে থাকতাম না, বা আমার 2টা বাচ্চাকে আমি এখানে রাখার চেষ্টা করতাম না, চাইতাম যে বহির্বিশ্বে সেটেল করে দিতে। কারণ আমার কাছে মনে হয় যে আমরা আসলে এই দেশে ওই উপযোগী পরিবেশটাই নাই আমাদের বেঁচে থাকার মতো। যেমন মাইলস্টোনের বাচ্চাগুলা দেখলেনই তো, এই দেশটা এত দুর্নীতিতে ভরে গেছে, প্রত্যেকটা খাতে দুর্নীতি, এবং এই দুর্নীতিগুলা আমরা প্রত্যেকের অবস্থান থেকে করতেছি। আর সাফার কে করতেছে? বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, যাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হচ্ছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই বাংলাদেশটা কি আসলে নিরাপদ? যে নিরাপদ একটা সুন্দর নতুন বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা জীবন দিছে, সেই বাংলাদেশটা কিন্তু নাই। যে ভাই যেটা বললেন যে আসলে আমরা কেউ কিন্তু দেশকে নিয়ে ভাবি না, দেশের মানুষ কতটুকু বেনিফিট পাইলো এটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি ওই যে রাজনীতি নিয়ে, যে কে কতটুকু মানে বেনিফিট পাইলো, এটা দলের নেতা হোক, দল হোক, বা সে ব্যক্তিগত হোক। তো প্রত্যেকে যদি নিজেকে নিয়ে চিন্তা করি, ওভাবে চিন্তা করতে করতে নিজের হয়তো সম্পদের পাহাড় গড়ে ওঠে, কিন্তু যাদের টাকায় পাহাড় গড়ে উঠলো তারা ক্ষতিগ্রস্তই থেকে যায়, যার একটা পরিণতি হচ্ছে এই মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলো। তো এরকম প্রত্যেকটা খাতে এরকম দুর্নীতি হচ্ছে, আগেও চলমান ছিল, এখনও চলমান আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, যেগুলা যেভাবে যতটা এই নতুন বাংলাদেশে যতটা সংস্কার যত বেশিভাবে হওয়া উচিত ছিল সেটা হয় নাই, বা ইন্টারিম পারে নাই, এবং এজন্য আমরাই দায়ী। যে প্রত্যেকে, যে ভাই যেটা বললো যে কিভাবে পারবে, একটা আন্দোলন শেষ হয় আরেকটা শুরু হয়, এভাবে কাজ করা যাচ্ছে না। আরেকটা যেটা, যে আপনি যাদের কথা বললেন যে জেলে ভরার কথা, যে এরা বের হয়ে গেলে যে আমরা ঝুঁকিপূর্ণ, এদেরকে কারা শেল্টার দিচ্ছে? অন্য কোনো রাজনৈতিক দল, শুনে থাকবেন
টিভিতে আসে, নিউজে আসে যে উনাকে ছাড়াইতে অমুক দলের নেতা গেছে। তো এই জিনিসগুলা কাদের দ্বারা হচ্ছে? তো আমরা কি এই বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা জীবন দিছিল? এটা না। তো এক ধরনের বেইমানি, হ্যাঁ আমাদের সন্তানদের রক্তের সাথে, আমাদের ভাইদের বোনদের রক্তের সাথে। হ্যাঁ, বেইমানি। ওই যে তারা তাদের বেনিফিটটা চিন্তা করতেছে। নতুন বাংলাদেশে তারা তাদের, যারা একসময় দেখবেন যে যারা কথা বলতে পারতো না, একটা মিডিয়ার সামনে আসার যাদের কোনো ইয়া ছিল না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কথাই বলবো, তারা আজকে প্রকাশ্যে, কিন্তু তারাই কি ওইভাবে ফিল করে যে আসলে এতগুলা বাচ্চার জীবনের বিনিময়ে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেলাম, একটা কথা বলার সুযোগ পেলাম, এবার অন্তত আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করি বা তাদের বিচারের জন্য কথা বলি। এখনো কিন্তু কেউ আমার মনে হয় ওইভাবে দেশকে ভালোবাসে না, সবাই ব্যক্তিকে ভালোবাসে বা নিজেকে ভালোবাসে। ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। জি, অভিশপ্ত চেয়ার হয়ে গেছে চেয়ারগুলা। এখন মনে হয় যে যারাই যায় তারাই ওইটার মধ্যে এমনভাবে বায়াস হয়ে যায় যে ওইখান থেকে আর ফিরে আসতে পারে না। বিচারের আর্জি তাহলে কার কাছে রাখবো? আল্লাহর কাছে। শুধুই আল্লাহর কাছে? দুনিয়াতে যতটুকু হবে এটা তো হইলো আলহামদুলিল্লাহ, আর যেটুকু না হবে সেটুকু তো একজন আছেন, ওনার কাছেই থাকবে। আচ্ছা, এবার একটু আনাসের বিচারের প্রসঙ্গে, আনাসকে যে হত্যাকাণ্ড করা হলো, হত্যা করা হলো আনাসকে, সেটার বিচারের কতদূর কি অবস্থা একটু জানতে চাই। জেনে থাকবেন যে এই ট্রাইব্যুনালে প্রথম মামলাটাই উঠছে চাংখারপুলের। তো চাংখারপুলে 6 জন শহীদ হয়েছে, তার মধ্যে আনাস একজন। তো মামলা চলমান আছে, হয়তো বা 10-11 তারিখের দিকে এটা কোর্টে উঠবে, এটা নিয়ে ইয়া হবে। তখন কি রায় আসে বা কিভাবে কি হয়, এটা আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা কিছু সঠিক হবে। সুষ্ঠু বিচার হোক। অবশ্যই, প্রত্যেকটা, শুধুমাত্র আনাসের জন্য না, আমি আমার সন্তান এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, আর আমার বাকি জীবনের উদ্দেশ্য হইলো এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করা। আমি শুধুমাত্র আমার সন্তান শহীদ, আমার সন্তানের জন্য বিচার চাইব না, প্রত্যেকটা শহীদের জন্য বিচার চাইবো, প্রত্যেকটা আহত বাচ্চার জন্য বিচার চাইবো, যাদের জীবনটা আজকে বিপর্যস্ত, যাদের একটা সুন্দর ভবিষ্যৎ হতে পারতো, তারা আজকে মানসিকভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, নানাভাবে অবহেলিত। তো এই সন্তানগুলো তো দেশের সম্পদ ছিল, ওরা তো দেশকে ভালোবেসে দেশের প্রয়োজনে বের হয়েছিল, ওরা যেন বোঝা না হয় এজন্য কাজ করছি। এবং চাই যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এদেরকে যদি একটু পুনর্বাসনের জন্য সাহায্য করে, একটা কাজের মাধ্যমে, যার যার জায়গা থেকে যার যতটুকু হয় সে অতটুকুই করে, এটা একটা ভালো কিছু হবে। এবং এটাই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল, যে আমরা একে অন্যের পাশে থাকব, ব্যক্তি স্বার্থের জন্য না। প্রত্যেকটা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, মানুষের এটা কর্তব্য আমি মনে করি, যে ফারহান যেমন শুরুতেই বলছিল কিছু বিষয় আছে যেগুলো করা উচিত, কর্তব্য, তো এটা তো আসলে আমাদের কর্তব্য তাদের জন্য কিছু করা। একটা জিনিস কি ভাই, আপনি যেটা পারেন আমি সেটা পারি না, আপনার জায়গা থেকে আপনার যতটুকু ক্যাপাবল আপনি, অতটুকু হয়তো আমি না, আমার জায়গা থেকে আমি যতটুকু ক্যাপাবল এটা হয়তো আরেকজন না। আমার কথা হচ্ছে যে আমরা সবাই সবটা পারি বা পারবো এমন না, আমি কন্ট্রিবিউট করি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে, আপনি করেন ততটুকু দিয়ে, এভাবে যদি আমরা প্রত্যেকে করি তাহলে কিন্তু আমাদের সেই নতুন বাংলাদেশটা সুন্দরভাবে বিনির্মাণ সম্ভব। কিন্তু আসলে আমরা ব্যক্তিগতভাবে কেউ ওইভাবে কাজ করছি না, যেমনটা আপনি করছেন বা যেমনটা আমি করছি, বা কতটুকু করতে পেরেছি বা পারি নাই জানি না। কিন্তু ওইভাবে যদি সবাই ওই মনটা নিয়ে আগায় আসতো, অবশ্যই আমরা ওই সুন্দর বাংলাদেশটা পাইতাম, নতুন বাংলাদেশটা পাইতাম। কিন্তু আবার সেই আগের রাজনৈতিক দলদের আবার সেই যার যার দলের প্রতি, নেতার প্রতি মায়া, ওই জিনিসটা না। আমরা চেয়েছিলাম যে আমার হোক আমার নেতা, আপনি একজনকে পছন্দ করতেই পারেন, এটা দোষের না, কিন্তু তার ভুল হলে তাকে ভুল বলার মতো সেই পরিবেশ থাকতে হবে, তাহলেই সে ভুলটা আর করতে পারবে না, তাহলেই আমাদের বাংলাদেশটা সুন্দর হবে। করতে পারতে হবে এবং সমালোচনা গ্রহণ করার ক্ষমতাও রাখতে হবে। হ্যাঁ জি, এটাই। ভাইয়া একটু আশার গল্প শোনান, আপনি পজিটিভ কি কি চেঞ্জ দেখতে পাচ্ছেন? হাসি আসলো আপনার কথা শুনে। আচ্ছা হাসেন, কিন্তু কোনো কিছু কি পজিটিভ দেখতে পাচ্ছেন না? কিছুই তো দেখলাম না। কথা বলতে পারছেন? এটা তো আপনার
একটা পথশিশুও কথা বলতে পারতেছে, এর জন্য তো আপনার এই এতগুলো মায়ের বুক খালি হয়নি। তাদের আমি হয়তো আপনাকে বুঝাইতে পারতেছি না, বা সমাজকে এবং এই মুহূর্তে যারা সামনে আপনার টিভির সামনে বসে যারা এই কথাগুলো শুনবে তাদেরকে হয়তো আমি বুঝাতে পারবো না। এই সন্তানগুলোর উদ্দেশ্য ছিল কি? স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ সর্বপ্রথম লক্ষ্য ছিল। যেই বৈষম্য যেখানে এখনো ওই জায়গায় আছে। আমি একটা কথা বলি, আমার বলা ঠিক না, তারপর আমি বলি, গত এই 15 থেকে 17 বছরে এই ফ্যাসিস্ট সরকার যেইভাবে আপনার একটা হাসপাতালের ওয়ার্ড বয় থেকে আপনার পুলিশের যত বড় কর্মকর্তা বলেন, নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, যত লেভেলের কর্মকর্তা আছে একদম উপর পর্যন্ত, সে একটা চেন অফ কমান্ড করে গিয়েছিল এইভাবে। তার ফ্যাসিলিটির জন্য তাকে যেন কেউ কিছু করতে না পারে, করতে গেলে তাকে গুম করে দেওয়া হবে, সেটা যে কোনো মানে প্রশাসনের দিক থেকে হোক, আপনার তাদের সাহায্য নিবে সে। তাদেরকে এত ধরনের ফ্যাসিলিটি দিছে, এত কিছু করছে, এবং সে এটা বুক ফুলাই বলে যে আমার জন্য ওই আর্মিরা খেত রুটি, আমার জন্য এখন তারা বাড়ি গাড়ি করে, আমার জন্য ভাত খেতে পারে, আমি তাদের ব্যবস্থা করে দিছি। সে এই কথা বুক ফুলাই এখনো বলে আপনার। তো তারপরও আপনার মনে করেন যে এই যারা সেনা আপনার বাহিনীতে যারা আছেন, নিম্ন শ্রেণীর যেই আপনার সদস্যগুলো আছে, তাদেরকে আমি রেসপেক্ট করি অফকোর্স। তাদের দেশের প্রতি এখন এতটাই ভালোবাসা দেখে এই 5 আগস্টের অনেক বড় ভূমিকা ছিল সেদিন তাদের, অফকোর্স, এটা আমি বলবো। যেমন বিজিবি, তাদের তো এখানে আসার কথা না, তারা তো আপনার বিএসএফ কে ওখানে তাদের সাথে যুদ্ধ করবে, বা তারা যেন আমাদের সন্তানদের কিছু করতে না পারে, তারা থাকবে বর্ডারে, তারা কেন আসবে এখানে? তো এমন অনেক অনেক আছে। তো তাদেরকে যে ফ্যাসিলিটিটা দিছে ওটা তো তারা ভোগ করে আসছে। এখন যেমন আপনার একটা কনস্টেবল, আমি নামটা প্রকাশ করব না, সে বলে যে আমার সংসারের খরচ হচ্ছে 60-70 হাজার টাকা মান্থলি। এখন আপনি বলেন কনস্টেবলের বেতন কত টাকা? এখন এই টাকাটা কোত্থেকে, উৎসটা কোত্থেকে হতো? এটা ফ্যাসিস্ট থাকা আমলে, আজ থেকে আরও আপনার 2 বছর আগের কথা। মানে আমরা বসছি একটা চায়ের দোকানে, তো তারা গল্প করতেছে 2-3 জন বসে, যে আল্লাহ তো ভালোই রাখছে, চলতেছে না। এখন কনস্টেবলের বেতন কত টাকা? আমি আপনার কাছে প্রশ্ন করলাম। তাহলে এই 70,000 টাকা 60,000 টাকা সে আনটা কোত্থেকে হয় তার? তো এই যে লোকটা যে শিখাই দিছে, হাসপাতালে একটা রোগী গেলে বেড নাই, তাকে 2,000 টাকা দেন, একটা সিট দিয়ে দিবে। এই বৈষম্য কিন্তু এখনো হচ্ছে। তাহলে বলেন আপনি যে কিসের বৈষম্য হলো? মাঝখানে তো আমাদের সন্তানগুলো আমরা হারালাম, যারা কথা বলতে পারে নাই, এখন তারা প্রকাশ্যে এসে খুব সুন্দর মিটিং মিছিল করতেছে। সেটা জামাত বলেন, বিএমপি বলেন, আরো যেই দলগুলো আছে আমরা নাম জানি না ওইভাবে, এনসিপি তো মাত্র জন্ম হলো ওদের, তো তারা বলতেছে। তো এটা তো দেখতে ভাল লাগে যে এখন তাদের স্বাধীনতা আসছে। তাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, এই জামাতের উপর আর বিএমপির উপরে অনেক অত্যাচার হয়েছে, অনেক গুম হয়েছে, অমানবিক অনেক করছে, যেটা আমরা দেখছি। মানে যারা এলাকায় ছিল তারা বলতে পারে না যে আমরা বিএমপি করি, বা আমরা শিবির করি, বা আমরা জামাত ইসলাম করি। এই কথাটা তখন কেউ বলতে পারে নাই। যেটা সত্য বলবো, বিএমপি ভালো করলে কি বলবো না? এই যেমন মাইলস্টোনে তারা অ্যাম্বুলেন্স পাঠাইছে, অবশ্যই তারা এটা খুব ভালো কাজ করছে, এটা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ তাদের কাছে যে তারা একটা ভালো কাজে অংশগ্রহণ হয়েছে। কিন্তু যখন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আসছে, তার সাথে যে নেতাকর্মীগুলো আসছে, তাদেরকে জোর হাত করে বলতেছে আপনারা আমাদের কাজ করতে দেন, আপনারা এইভাবে আইসেন না, এটা তো তারা খারাপ কাজ করছে, এটা তো খুব দুঃখজনক। হ্যাঁ, রিজভী স্যার আসুক, তার সাথে আরও 2-1 জন আসুক। আমি কিন্তু সেখানে উপস্থিত ছিলাম, আমি ওখানে ছিলাম, আমার সাথে আপনার হাসান এনাম ছিল, তারপরে আপনার আরেকজন ছিল আপনার প্রধান উপদেষ্টার, সেও রক্ত দিতে আসছে। তো যখন আমরা 5-7 জন সামনে গেলাম, তখন দেখলাম যে বাচ্চারা চেনের মতো করে রাখছে, বলতেছে যে রক্তর আর ব্লাডের প্রয়োজন নেই, আর ব্লাড লাগবে না, আপনারা চাইলে আপনাদের না ইটা এন্ট্রি করে দিতে পারেন। তখন স্যার বলতেছে যে আমি তাহলে একটু দেখা করে যাই 2-1 জনের সাথে, বা ভিতরে খোঁজ নিয়ে যাই তারা ঠিকমতো প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছে কিনা। তো এটা তো আমার দায়িত্ব। তখন আমরা সবাই কী করলাম, তার সাথে তার পিএস ছিল, এপিএস ছিল, এবং কি আপনার একজন পুলিশের কর্মকর্তাও ছিল। তখন হাসান ইনাম বলল কি যে আঙ্কেল তাহলে আমরা থেকে যাই। আমি বললাম যে হ্যাঁ, আমাদের যাওয়া দরকার নেই, শুধু শুধু ওখানে কেন ভিড় করবো? আমরা সরাসরি একদম বার্নয়ন হাসপাতালে, ওখানে সে শুধু একা গেল, আমরা এখানে সবাই চলে আসলাম। ওখান থেকে চলে এসে
মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে আপনারা একটু চলে যান, আপনারা একটু সরে দাঁড়ান, বাইকগুলো সরান। মানুষ আসতেছে, যেখানে আগুন লেগে আহত আসতেছে তাদের আপনার ভিডিও করার জন্য, তারপরে তাদেরকে দেখতে আসার জন্য। তো আপনার মনে করেন যে এই যে এগুলা, এই জিনিসগুলো কি পরিবর্তন হলো? এই 24-এ যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলা মানুষ যে জন্য জীবন দিল, কোনো কিছুই হয়নি। তার জন্য আমি আপনাকে বললাম যে আপনি যে পরিবর্তনের কথা বললেন, যে এটা শুনে আমার হাসি আমি আসতেছে। আসার গল্প শুনতে চেয়েছিলাম। তো এবার একটু আমি আমার জায়গা থেকে আপনাকে একটু বলি। সেটা হচ্ছে, দেখেন 16 বছরের একটা প্র্যাকটিস, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতির অবস্থা, সব কিছু মিলিয়ে মানুষের মোরাল ভেঙে গিয়েছে। সেটা তৈরি করতে অনেক সময় লাগবে। আমি একটু আশাবাদী হতে চাই যে এই জায়গা থেকে যে এই দলগুলো কিন্তু ভুল করছে, আবার সেই ভুলগুলো তারা সংশোধন করার চেষ্টাও করছে। আপনি তো নেতাকর্মীদেরকে রাতারাতি শিক্ষিত করে ফেলতে পারবেন না, তারা তো একটা 16 বছরের নষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে বড় এখানে আমি হয়েছে। একটা কথা বলতে চাই ভাইয়া, যে আগে যখন হাসিনা যখন সরকারে ছিল তখন তো মানে 24-এর পূর্ববর্তী সময়ের কথা বলতেছি, তখন তো এই 24-এর পরবর্তী যে দুর্ঘটনা, এটার মতো এরকম আমাদের ক্ষোভ ছিল না, যে যার দল করতেই পারে। তো উনি যখন কথা বলতো, ওনার কথা শুনে থাকবেন যে মানে এমন কথা বলতো যে মানুষের বিরক্তির কারণ হইতো, বা উস্কানিমূলক কথা বলতো, বা এমন একটা কথা। আমি সবসময় আমার আব্বুকে এটা বলতাম, মানে আমার বাবার সাথে আমি এটা নিয়ে ডিসকাস করতাম, যে আমি একটা দেশের প্রধানমন্ত্রী বা আমি একটা রাজনৈতিক নেতা, আমার কথা সারা বাংলাদেশের মানুষ, এমনকি বহির্বিশ্বের মানুষও শুনবে। তা আমার কথা বলা ওই রকম হতে হবে যেন এটা কোনো হাস্যরসের বা কারো বিরক্তির কারণ না হয়। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা এখনও ওই জিনিসটা বজায় রাখছে, যে কারো আবেগে আঘাত পড়লো, বা 24-এর শহীদ পরিবার বা আহতদের মনে একটা কষ্ট জাগলো, তারা কিন্তু ওই জিনিসটা ওইভাবে ফিল করে না। কিন্তু এটা তো হওয়া উচিত ছিল না। আপনি একটা দেশ চালাবেন, এখন যদি আপনার কথায় আপনি বিতর্কিত হন, ভবিষ্যতে আপনার এই কথার দ্বারাই তো, বা আপনার আশার আলো দেখেই তো আপনাকে আমরা একটা মনোনীত করব। তো সেই জায়গা থেকে যদি আপনাদের প্রতি আমরা এতটা ডিসঅ্যাপয়েন্টেড হই, তাহলে আমরা মানে কোন বাংলাদেশ কোথায় যাব? থ্যাংক ইউ আপা। আমি এই জায়গাটা একটু থামাচ্ছি আপনাদেরকে। আমি চেষ্টা করছি আপনারা যত বেশি পারেন মন খুলে কথা বলেন, সেই জায়গাটা করে দেওয়ার। এই জন্য আমি কথার মধ্যে ঢুকছি না খুব একটা। কিন্তু এবার একটু ফারহানের কাছে এই জায়গাটা থেকে আসি। হ্যাঁ ফারহান, আমি কিছুদিন আগে তোমার একটা কন্টেন্ট লিখেছিলাম, সেই কন্টেন্টের ভিতরে দেখাচ্ছে যে বাঙালি অনেক আগে থেকেই এই জাতি চট থাপ্পড় খেয়ে আসতেছে। তো লাস্ট থাপ্পড়টা খেলো হচ্ছে এবার এসে। হ্যাঁ, থাপ্পড় খেয়েই যাচ্ছি আমরা। তো কন্টেন্টের যে মূল বিষয়বস্তু, হ্যাঁ সেই বিষয়বস্তু আসলে আমাদের সাথে তো এত শত শত বছর ধরে ঘটে আসছে। তোমার কাছে মনে হয় আমাদের থাপ্পড় খাওয়াটা বন্ধ হবে কি করে? কি করলে আসলে মনে হয় যে আমরা জাতি হিসেবে থাপ্পড় খাবো না? প্রথমত যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেটা থিম আরেকটা ছিল, মানে ওটা সহজে বানানো গেছে আর কি। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন পালরা গেছে আমরা তখনও মিষ্টি খাইছি, আমরা যখন সেনরা গেছে তখন আমরা মিষ্টি খাইছি। শুধু থাপ্পড় না, মানে পালের সময় তো থাপ্পড় খাইলাম, পাল যাওয়ার সাথে সাথে মিষ্টি খাইলাম, সেন আসলো, সেন আসার পর একটা থাপ্পড় খেয়ে আবার মিষ্টি খাচ্ছি। হ্যাঁ, এবার সেন যে বক্তের খিলজি আসছে, অমুক আসছে, আমি ওই কন্টেন্ট আমার নিচে অনেকে দেখছে যে সুলতানি আমলে, মুঘল আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল, এই ছিল। ওই সময় কিন্তু তাজমহলও বানানো হয়েছে, সেই তাজমহল বানানোর পরে শ্রমিকের হাতও কেটে দেওয়া হয়েছে। তো আপনি যদি বলেন যে ওই সময় আমরা খুব ভালো ছিলাম, টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কিন্তু 1 টাকা কার পকেটে ছিল, কয়জন 8 মণ চাল কিনে আসতো, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। যাই হোক, এটা বাদ রাখি। আমরা আসলে মিষ্টি খেতে পছন্দ করি। বর্তমানে চলে আসি এই জায়গায়। যখন এই যে 75 সালেও মিষ্টি খাওয়া হয়েছে, আবার আপনার যেই গেছে এরশাদ গেলেও মিষ্টি খাওয়া হয়েছে, খালেদা জিয়া যখন পড়ছে তখনও মিষ্টি খাইছে, 111 গেছে মিষ্টি, এবারও মিষ্টি। মিষ্টি কিন্তু আমরা খাই অল টাইম। তো আমাদের প্রশ্নটা ছিল ভাইয়া কোন জায়গায়, থাপ্পড়টা কিভাবে থামে, মানে মিষ্টি খাওয়া কিভাবে থামে মিষ্টি খাওয়াটা? আমরা মিষ্টি খাওয়াটা থামাইতে গেলে আসলে আমাদেরকে চেঞ্জ হতে হবে, আমাদেরকে। কারণ আমি চেঞ্জ হতে রাজি আছি, আমি 100% রেডি। এখন যদি কেউ বলে যে ভাই কেমনে চেঞ্জ হবো, এ তো চেঞ্জ হবে না, আমি রেডি, আমি 100% রেডি চেঞ্জ হইতে। কিন্তু কয়জন রেডি আছে? আপনার যারা এখন আমার হলের মধ্যে পড়াশোনা করতেছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উঠে পড়ে লাগছে,
আমাদের আন্দোলনটাও শুরু হয়েছিল সরকারি চাকরি করতে হবে দেখে। জি। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাছেই প্রশ্ন করতে চাই যে তারা তো জানতোই যে যারা ছাত্রলীগ থেকে পরে হচ্ছে আপনার কি বলে রায়ট করে চলে আসছিল, তো হলে থাকার জন্য তো অনেকে করতোই, ছাত্রলীগ করে, কিন্তু এমনিতেও করতো, অনেকে এমনও ছিল যে এমনিতেও করতো। তা সে কি তখন জানতো না যে কি হচ্ছে দেশে? ঢাকা বিশ্ববিদ্যালয় পোলাপান কি জানতো না যে এখানে কোন রেজিম আছে, এখানে স্বৈরশাসক আছে কি নেই? বলেই আসছে আগে থেকে এরশাদ স্বৈরশাসক ছিল, তারপরে কি স্বৈরশাসক আসে না? এটা কি জানতো না? জানতো, কিন্তু জানার পরও কেউ কথা বলতো না। যখন নিজের উপরে এসে না আঘাতটা পড়ছে যে তুই বেটা চাকরি পাবি না, তোর আর কিছু হবে না, তুই আর বেটা বেতন পাবি না, তখন যে বেটা আমারে বলে এই কথা। যদি আপনার 14 তারিখে বলে দিত যে কোটা নাই, তারপর কি হইতো? সবাই পড়তে চলে যেত। 2018 সালের গল্পটা তো আমরা জানি, কাইন্ড অফ এমনই তো হইতো। তো এটা কেন? অন্যায়ের বিরুদ্ধে আমরা কথাটা যখন নিজের গায়ে এসে লেগে যায় তখন আমরা বলি কেন? আমরা তো আগে থেকেই বলতে পারতাম, আই নিউ, আমি এটা জানতাম মনে, মানে হঠাৎ করে মানুষকে দেখে আমি কিন্তু আন্দোলন করি না। আমার মানে কন্টেন্ট করা বা যে রাগ আসা, আমি একটা কন্টেন্ট করছিলাম হচ্ছে মধুর ক্যান্টিনে দাঁড়ায় নিয়ে বলতেছে যে আমার নেতা চলে গেল, এমন একটা কন্টেন্ট আমার ছিল। গালাগালি মানুষ করে, ঠিক আছে, মধুর ক্যান্টিনে ওই যে তেলবাজি এমন দাঁড়িয়ে, মধুর ক্যান্টিন কি তেলবাজির জায়গা নাকি? ওখানে আমরা থাকবো, ছেলেরা মেয়েরা সবাই বসবে, আড্ডা দিবে, মেয়েরা মেয়েদের মতো থাকবে, ছেলে সবাই মিলে আড্ডা দিবে, একটা জ্ঞান চর্চা হবে, ইতিহাস নিয়ে আমরা আলোচনা করবো না, ওখানে আমরাই। এখন আপনি দেখেন কতগুলো রাজনৈতিক দলের যে মানে মানে কি বলে মেইন যে কি বলে ওটা পরিষদ, প্রোগ্রাম আবার মানে 5 আগস্টের পরে আবার হয়েছে, কেন হবে? নো নিড। আমাদের রাজনীতি করার জন্য ছাত্র রাজনীতি ক্যাম্পাসে দরকার আছে, ডাকসু আছে, ছাত্ররা ছাত্রদের মতো রাজনীতি করুক না, বা আপনি অন্য জায়গায় যে করেন, ক্যাম্পাসের মধ্যে সেই মধুর ক্যান্টিনে আবার সেটা হচ্ছে। তাহলে আমি পুরো বাংলাদেশকে চেঞ্জ করার দায়িত্ব নিচ্ছি না, আমি আমার ক্যাম্পাসের পোলাপাইনদের বলতেছি যে ভাই তুই দেখলি কয়দিন আগে কি হইলো, তুই বুঝলি। ওই ভিডিও শেয়ার দিছিল মানে অনেকেই, এমনকি আসিফ ভাইও শেয়ার দিছিল পেজ থেকে যে এই মধুর ক্যান্টিনে এমন হচ্ছে এটা। তা এখন আবার এই যে বাক্সাসের এটা ওখানে কেন? ছাত্র দলরা আবার ওখানে বসতেছে, শিবিররা ওখানে বসতেছে, সবাই আবার জেনে সেই মধুর ক্যান্টিনে। আমি শুধু ছাত্রলীগের এগেনস্টে ওই হেলমেট বাহিনী শুধু একা ওই না, এখন মারামারি হবে, আবার যারা ছাত্র সংগঠন আছে এরাও হেলমেট পরেই নামবে। হেলমেট বাহিনী ইজ এ মানে এটা ড্রেস, যেই ওই লাইনে থাকবে সে এই হেলমেট বাহিনীটা হওয়া যাবে না। কিভাবে আমরা পজিটিভ চেঞ্জ করতে পারি ভাইয়া? ঢাকা ভার্সিটির পোলাপাইন বা যারা শিক্ষিত পোলাপাইন, এদেরকে আগে বায়াসনেস কমাইতে হবে। এদেরকে তুই ভাই শিক্ষিত, পড়াশোনা জানোস, তুই পড়াশোনা করছিস, তুই এটা করিস না, তুই আগে বুঝ তোর কোনটা ঠিক কোনটা ভালো, আগে এই শিক্ষিত পোলাপাইন। আর যারা বাইরে আছে তাদের জন্য আমার মানে যদি আমি সরকার হইতাম বা আমি যদি একটা পাওয়ারে থাকতাম, আমি কি করতাম? এটা বলতে হয় না, একবার এমন আসিফ নজরুল স্যার একবার এমন বলে নে, পরে বারবার ট্রল হয় এটা বলে। হ্যাঁ, তো আসলে আমি এই জায়গায় এইভাবে বলতে চাই যে আপনার আন্দোলন যখন হয়েছিল আমরা রেমিটেন্স বন্ধ করে দিছিল না, জি, তার কারণে তো পুরো দেশ লক হয়ে গেছিল। পলক সাহেব এসে বলতেছে আপনারা প্লিজ রেমিটেন্স, হাতে পায়ে ধরছে, কানাকাটি করছে। তো সেই প্রবাসীদের আমরা কিন্তু না যথেষ্ট মূল্যায়ন করতেছি, না প্রবাসী হওয়ার জন্য আমরা দেশের মানুষকে উদ্বুদ্ধ করতেছি, কোনোটাই না। না প্রবাসীদেরকে আমরা সম্মান করতেছি, না আমরা মানুষদের বলতেছি প্রবাসী হও। এখানে পোলা পাইনরা অনেক আছে, এক একটা এলাকায় আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যে দেখেন কতগুলা দাঙ্গাবাজ ঘুরে বেড়ায় সারাদিন, এই কলম ঘোরাচ্ছে, এই বাইক নিয়ে ঘুরতেছে, দেখুন যে ওর মা বাপ কাজ করে, ও একটা বাইক ছাড়া চলবে না, এমন পোলা পাইন আছে। কিন্তু বলে কি করবে, বিদেশ যাবো এক সময়, এখন ঘুরতেছে। তো প্রত্যেকটা এলাকা থেকে যারা বেকার আছে এদের লিস্ট করতে হবে একদম সরকারিভাবে, লিস্ট করে করে এক একটা এলাকা থেকে এমন করে আমাদেরকে বিদেশ পাঠাইতে হবে, যাতে এরা বেকার না বসে থাকে। এই যে মিটিং মিছিল হলে 500 টাকা দিলে, একটা মোজো সিঙ্গাড়া কোক দিলে এত লোক, আপনি এ বাদে ডাকেন তো, আমি ডাকলেও আসবে। আমি যদি সবাই 500 টাকা করে দিই, আমি কত বড় একটা মিছিল দিতে পারবো তার হিসাব নাই, পারবো। এরা আসে কেন? এই যে রাজনীতি করে এদের পেশা কি? যারা মানে এলাকা ভিত্তিক এই করে, এই দল করে, লিগ করে, বেশিরভাগই ধান্দাবাজি, এর পেশা কি? এইটা মারতে হবে, এখান থেকে টাকা মারতে হবে। এই ধান্দাবাজিটা বাদ দেবে আসলে কি? ওই যে ঘন্টাটা বাঁধাবে কি? আমি বলতেছি আমি করব না, আমার জায়গা থেকে আমি যেই কাজ করি, আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি আমার জায়গায় ভাই আমি যেটা করি ওইটাই আমি করব, আমি ওইটা করতেছি, আমি আমার জায়গা থেকে আমি আমার বিশেষ ক্যাডার হওয়ার আমার বাপ মার অনেক শখ,
তা আমি আব্বু আম্মুর এখন বলি যে আমি আসলে এটা হলে মানে এখন যে পড়বো আমার ইচ্ছা করে না, পুলিশ হওয়ার শখ ছিল, তা আমি যে পড়বো পড়ে নে তোমার এখন আমি কি মানে আমার বেতন তো হবে 35,000, তাই দিয়ে তো আসলে হয় না। তো এখানে আসলে অনেক কিছু জিনিস চেঞ্জিং এর বিষয় আছে, যেমন হচ্ছে এই যে ভাইয়া বলতেছিল যে ওয়ার্ড বয়দের টাকা খায়, তো আমাদের সাথেই কিন্তু সিঙ্গাপুর একটা কান্ট্রি, ওরাও কিন্তু 1971-72 সালের দিকে স্বাধীন হয়েছে। ওরা কিভাবে এগিয়ে গেল, ওদের একজন যে দেশ নেতা ছিল সে কিন্তু নিজের স্ট্যাচু এমন বানাইতে চায় নাই, তাদেরও মুক্তিযুদ্ধের চেতনা আছে। আমার নানা মুক্তিযোদ্ধা, আই হ্যাভ দ্যাট ফিলিংস। জুলাইয়ের চেতনাও আমাদের মধ্যে থাকবে, কিন্তু জুলাইটা এই যে এখন আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে কেন, কারণ জুলাই নিয়ে যা চিন্তা ছিল সেটাকে বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন করতে গেলে যেটা ওই দেশের মধ্যে লাগে, সরকারি চাকরিজীবীদের বেতন শুধু ডাবল করলেই হবে না, সিস্টেমটা যেন ঠিকঠাক থাকে, তারা যেন দুর্নীতি না করে, কেউ কারোর জায়গা থেকে দুর্নীতিটা করা যাবে না। রিকশাওয়ালা কোনো জায়গায় মানে এই যে সেদিন মাইলস্টোনের সামনে 500 টাকা নাকি ভাড়া চাইছে, পানির বোতল 2 লিটারের দাম 600 টাকা চাইছে, সিএনজি ভাড়া হয়ে গেছে 1000। তো এটা কারা করতেছে? আমরাই তো। আমরা যখন মানে কেউ কারোর এগেনস্টে গেলে ভিন্ন মত আমরা নিতে পারি না, কেউ কোনো ভিন্ন মত নিতে পারে না, আমরা জাতিগতভাবে আগে ঐক্যবদ্ধটা কথাই না, আমরা এমন জায়গা মানে একদম বইয়ের প্রথমে জাতীয় সঙ্গীত থাকে না, আমরা জাতীয় সঙ্গীত নিয়ে খুশি নাই। জাতীয় সঙ্গীত নিয়ে যে জাতির মধ্যে একটা বিভেদ আছে, কেউ বলতেছে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রঠা সঙ্গীত হবে না, একজন বলতেছে এটাই হবে। আরে আগে ফিক্স কর, জাস্ট ফিক্সড ইট, মানে যতদিন না ফিক্স হবে। আন্দোলনের পরে আপনি দেখলেন যে পুলিশের ড্রেস এটা হবে না ওটা হবে, এটা হবে না ওটা হবে, এটা না এমন না, ওই অমন না এমন, পুলিশের ড্রেস সেটাই আছে, চেঞ্জ হয়নি। আপনি আগে ফিক্স করেন আপনার আন্দোলনটা কি নিয়ে, আপনার কথা বলার সিস্টেমটা কি নিয়ে, এটা আগে ফিক্স করতে হবে জনগণের মধ্যে। জনগণ বুঝে না আমার কোনটা নিয়ে কথা বলতে হবে, সবাই একসাথে টাকা দিয়ে দিল, কোথায় দিচ্ছে এখনোই না, দেওয়ার পর এখন বলছে বন্যার টাকা কই গেল। আগে ফিক্স কর, যেখানে আমরা কেন এরকম এসে সবাই মিলে এক জায়গায় দিতে যাব, যেখানে সরকারি ফান্ডে দে, না হলে আমরা ওই যে কি বলে আস্তনা ফাউন্ডেশন বা যে কোনো একটা ফাউন্ডেশন যেখানে বিশ্বাসযোগ্য জায়গায়, যার তার কাছে দেওয়ার পরে এখন যেহেতু লাভ নেই, আগে ফিক্সড হইতে হবে আমরা আসলে কি করতে চাচ্ছি। 2 দিন পর ট্রেন্ড হওয়ার সাথে সাথে আমরা যদি শিফট করতে চলে যাই, তাহলে আসলে এটা হবে না। আমাদের জাতিগতভাবে সহনশীল হইতে হবে। একটা যেমন সেদিনও আপনি একটা স্ট্যাটাস দেখছিলাম, আমি মানে ফ্রেন্ড করে দিছিলাম পরে, মানে আমি প্রশ্ন করছিলাম যে আসলে এই জায়গায় 100 জন বা 200 জন স্টুডেন্ট যদি মারা যায়, তাহলে সেটা তো নথিভুক্ত আছে, ওনাদের বাবা মা কোথায় গেল, বা আর্মির এটাতে লাভ কি, লাশ গুম করে বা লাশ আসলেই গুম করা সম্ভব কিনা, মানুষ এটা মেনে নিতে পারতেছে না। আমি ভাই একটা প্রশ্ন করছি, মানে শুধু যে সরকারি আমাদের কিবোর্ডে স্পেস বাটন চাপ দেয় এমন না, আমরা নিজেরাও আমরা আরেকজনের ভিন্ন মত শুনতে চাই না। আপনি ধরেন রোনালদো ফ্যান, আপনি একটা পোস্ট দেন, আমরা এই বেটা তুই বেটা ক্লাউন, তুই বেটা জোগাড়, নট লাইক দ্যাট। আমার আগে শুনতে হবে যে ভাই, আগে শুনি ও কি বলতেছে, বোঝার চেষ্টা করি। সহনশীল হওয়াটা এখন জুলাইয়ের পরে একটু বেশি এই জিনিসটা হয়েছে, সবাই আক্রমণাত্মক এখন, সবাই এই আক্রমণাত্মক জিনিসটা যদি একটু কমানো যায়, লোভ কেমনে যে কমানো পসিবল আমি জানি না, এটার জন্য আসলে সরকারের হস্তক্ষেপ একটু লাগবে। এমনকি আমাদের যে কালচারাল সেক্টর, এমনকি ধর্মীয়ভাবে আমরা একটু মানে কি বলবো, ধর্ম মানি, মানে জানি অনেক, মানি কম, কিন্তু আমি জানি আপনাকে মানতে হবে। বান্না ভাই আমি এটা হাদিসে এটা আছে, এটা আপনার মানতে হবে, আমার মানার দরকার নেই। আমি হাঁটুর নিচে কাপড় পরবো, হাফ প্যান্ট পরে ঘুরবো, বান্না ভাই। তো এই যে এই বিষয়গুলো, আর একজনকে জাজ করা, আর একজন এই জিনিসগুলো আসলে যে কেমনে হবে আমি জানি না, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো, এইগুলো আসলে আমরা জাতিগতভাবে এগোতে পারতেছি না। এই জায়গা থেকে দুর্নীতি, সহনশীল হওয়া, ধৈর্য ধারণ করা এবং একজন আরেকজনকে রেসপেক্ট করা, এই বিষয়গুলো যদি দেশে আসে তাহলে এই দেশের কিছু হওয়া পসিবল। আর এই যে নেতা কেন্দ্রিক, দল কেন্দ্রিক, মানে আমার দল আসলেই শুধু এই দেশ চলবে, দেখবেন এই ভিডিও যেখানে যাবে তার কমেন্ট সেকশনে আওয়ামী লীগ হোক যেই হোক এসে বলবে যে বেটা তোরা দেশটাকে ধ্বংস করলি। ট্রু ট্রু ভাই, আমি দেশটাকে ধ্বংস করতে আসি নাই, আমি দেশটাকে ধ্বংস করতে যাচ্ছি না ভাই। তোরা দেশটা ধ্বংস করছিস, আমরা সেটার প্রতিবাদ করছি। মানে আপনি যদি ভালোই রাখতেন তাহলে তো আমার মানে কথা বলারই দরকার ছিল না। কেউ বললে বলে তুই রাজাকার, তুই এই, মানে সেই একমাত্র মুক্তিযুদ্ধের চেতনা তার মধ্যেই আছে, আর বাকিগুলোর মধ্যে নাই। আপনি যে কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলেন, তার একটা মানে দল বল নিয়ে এসে আপনার ধরবে।
তো এই বিষয়গুলো থেকে আমরা যখন বের হইতে পারবো আমাদের দেশ তখন ভালো করবে। আর বেসিক যেমন তারা কিন্তু এখন বসে নেই, মানে যে জীবন শেষ, জীবন কিন্তু রান ফরওয়ার্ড করবে। আমাদের কিন্তু জীবন শেষ করে দেওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দেয়নি। তারা কিন্তু নিজেদের মতো চলতেছে, তারা আরেকজনকে হেল্প করার চেষ্টা করতেছে ভালো কাজে। তাদের সন্তান যেভাবে দেশের জন্য জীবন দিয়েছে তারা কিন্তু এখন দেশের জন্য কাজ করার চেষ্টা। তো সবাই দেশের জন্য কাজ, যেমন বললে আমি দেশের জন্য কাজ করতে চাই, এ কি করব, মানে আমি আই এম ফারহান সাদিক, লিলিপুট ফারহান, আমি দেশের জন্য কি করব। আমার আসলে দেশের জন্য আলাদাভাবে কিছু করা লাগবে না। আমার সাথে যারা কাজ করে, আমার বাবা মা, আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আশেপাশে যারা থাকে, আমি তাদের নিয়ে আমি নিজে আর্ন করার চেষ্টা করব, যত বেশি পারি আর্ন করার চেষ্টা করব হালাল পথে, সরকারকে ট্যাক্স দিয়ে, বা আমি মানে যেটা সঠিক ওয়েতে। আমার আশেপাশের মানুষজন ঠিক আছে নাকি আমি দেখব। এই যে ছোটভাবে আমি যদি আমার আশেপাশের গুলো দেখি, বান্না ভাই আপনি আপনার পাশের গুলো দেখেন, তারা তাদের পাশের গুলো দেখে, এইভাবে দেশ হবে। আমি আন্দাজে বললাম যে এখন আমি পঞ্চগড় রেডের মানুষ ভালো নেই, ফেনীর মানুষের কি অবস্থা, নো, দ্যাটস নট দ্য ওয়ে। এমনকি আমাদের এই বিষয়গুলো আসলে সবার মধ্যে আসতে হবে। আপনি একটা জিনিস আরেকটা বলি, ছোট্ট একটা কথা বলে আমি ফিনিশ করি। অনেক সময় অনেকে একটা বিষয় ফেসবুকে বিশেষ করে যখন আপনি ঢুকবেন দেখা যায় যে অমুক নায়ক মারা গেল, আপনি এত কষ্ট পাচ্ছেন, উনি মারা গেল আপনি কষ্ট পাচ্ছেন না কেন, বলে না? দেখছেন তো, কমন, খুবই কমন বিষয়টা হচ্ছে আমাদের আসলে তুলনা দেওয়া কথা কথা সব তুলনা নিয়ে আসা। দেখেন আমার দাদি যখন মানে আমার দাদা যখন মারা গেল আমি কাঁদছি, আমি কষ্ট পাইছি। আপনি তারে চিনেন না, আপনি তার কষ্ট পাওয়ারও কথা না। আপনার তেমন আপনার আত্মীয় স্বজন মারা গেলে আপনি কষ্ট পাবেন, সিম্পল। সো ধরেন একটা নায়করে আমি সিনেমা দেখি বা মুভি দেখি, বা ধরেন একটা প্লেয়ারকে আমি সারাদিন দেখি, ছোটবেলা থেকে দেখি, তার কিছু হলে অবশ্যই আমি বেশি কষ্ট পাবো। যাকে চিনি না তার নিয়ে কষ্ট পাওয়া আমার পক্ষে টাফ। অনেকে আবার এখানে বলে যে আমরা শুধু আবু সাইদকে নিয়ে কথা কেন হচ্ছে, মুগ্ধকে নিয়ে কেন শুধু কথা হচ্ছে, আরও 1400 যে লোক আছে তাদেরকে নিয়ে কেন কথা হচ্ছে না, তারা কই? ভাই সবাইকে তো আমরা দেখি নাই। একইভাবে যদি আমরা বলি 30 লক্ষ শহীদের মধ্যে আমরা 7 জন বীরশ্রেষ্ঠ করেন। আমি গত পরশুদিন আমি মতিউর রহমান স্যারের বাসার সামনে গিয়েছিলাম। আমার কিন্তু ভিতর থেকে যে রেইনকোট গল্পে নুরুল হুদার ভিতরে যে শক্তি আসে আমার ভেতর আসছিল যে আমি তার বাড়ির সামনে আছি। সবাইকে তো 30 লক্ষ মানুষকে কি সবাই চেনে না? কিন্তু আপনি দেখবেন যে কমেন্ট সেকশনের মধ্যে আসবে এই তোরা এই কই লাশ কই এই কই হ্যান তোর। তো এইসব করে আসলে হয় না। সবগুলো যারা জুলাইতে মারা গেল তাদেরকে শ্রদ্ধা করতে হবে, যারা স্বাধীনতা যুদ্ধে মারা গেছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, মাইলস্টোনে যেসব শিশুরা মারা গেছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সে পাইলটটা মারা গেছে তাকে শ্রদ্ধা করতে হবে। এখানে আসলে শ্রদ্ধা করা কাকে করব না এই নিয়ে মানে একটা তর্ক বাঁধাতে পারলেই হলো। নিজের জীবন নিয়ে আমাদের চিন্তা নেই, আমি কালকে কি খাবো এই নিয়ে চিন্তা নেই, আমার টাকা পয়সা ইনকাম করা যাচ্ছে নাকি এই নিয়ে চিন্তা নেই। আমার চিন্তা দেশের কি হচ্ছে, ও কি করলো, এ কি করলো। নো, আত্মকেন্দ্রিক হওয়াটা খুব জরুরি। আত্মকেন্দ্রিক, যদি আত্মকেন্দ্রিক কিভাবে, পজিটিভ ভাবে নিজের ভালো করতে হবে, পরিবারের ভালো করতে হবে, এইভাবে দেশের ভালো করা পসিবল। ধন্যবাদ। আমি টোটাল আলোচনা থেকে যদি একটু পজিটিভ নোট বের করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের আসলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যার যার অবস্থান থেকে সৎ হওয়া, নিজেকে পরিবর্তন করা। আমি মনে করি ঠিক সবার আগে নিজেকে পরিবর্তন করা, সৎ হওয়া, সহনশীল হওয়া এবং জাতি হিসাবে একতাবদ্ধ থাকা। আমরা তো অনেকগুলো বছর দেখলাম দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা অনেক সহ্য করে আসছি, তাই তো? আমাদের যথেষ্ট ধৈর্য আছে, সেটা আমরা অনেক কষ্ট সহ্য করার ক্ষমতাও আছে, তবে অনেক হয়েছে। এবার আমরা একটা নতুন বাংলাদেশ চাই, একটা সুন্দর বাংলাদেশ চাই যেখানে ফারহানরা অনেক খুশি থাকবে, যেখানে আনাসদের রক্ত বৃথা যাবে না, এমন একটা বাংলাদেশ চাই। আপনাদেরকে ধন্যবাদ আমার এই প্রোগ্রামে আসার জন্য এবং খুবই ভালো লাগলো যে আপনারা মন খুলে প্রাণ খুলে কথা বললেন এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাধা না দিতে, যতটুকু মন খুলে কথা বলানো যায় আপনাদেরকে দিয়ে সেটা হলো আজকে ইনশাল্লাহ। ধন্যবাদ ফারহান আমার প্রোগ্রামে আসার জন্য, ফার্স্ট টাইম টেলিভিশন প্রোগ্রাম ইন ফর জুলাই, অ্যান্ড জুলাইকে নিয়েই আসলে কথা হইলো, কেননা জুলাই না হলে তো এটা হতো না। আর আপনাদেরকে তো আসলে কৃতজ্ঞতা শেষ করার কোনো মানে কৃতজ্ঞতা যতই প্রকাশ করব কম হয়ে যাবে, কেননা আপনাদের সন্তান আপনাদের রক্ত যা করে দিয়ে গেছে এই বাংলাদেশের জন্য, সেইটা এই পৃথিবীতে বাংলাদেশ যতদিন থাকবে
একদম শেষ পর্যন্ত, ততদিন পর্যন্ত এই নামটা লেখা থাকবে, এই সকল শহীদদের কথা লেখা থাকবে, এই সকল আহত ভাইদের কথা, আমরা বোনদের কথা আমরা স্মরণ করব। এই আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ এবং মিনিমাম সাপোর্টেও যারা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধায় রাখবো, তাদেরকে ভালোবাসায় রাখবো। তো দর্শক, শেষ করছি আজকের প্রোগ্রামটা। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা দেখার জন্য। পরের পর্বে সবার সাথে দেখা হবে। এবং শেষ করার আগে বলতে চাই, মাইলস্টোনে স্কুলে যেই ফুলগুলো ঝরে গেল এবং যে মানুষগুলো আল্লাহর কাছে চলে গেল, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি, এবং তাদের যে পরিবার, তাদের পরিবার যেন এই শোক সইতে পারে, সেই শক্তি আল্লাহ তাদেরকে দিক, এই দোয়াই করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।